কাইন্ডলি কেউ আনমিউট করবেন না, ঠিক আছে? বয়লার অপারেশন এবং সেফটি কোর্সের আজকে 2 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা বয়লারের সেফটি সম্বন্ধে শিখবো, প্লাস অপারেশন সম্বন্ধে শিখবো। মূলত অপারেশনাল সেফটি যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো আজকে, এবং একটা বয়লারকে অপারেশন করার জন্য যে সকল বিষয়গুলো আমাদের প্রয়োজন হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। যে কোনো মেশিন পরিচালনার ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট রুলস এবং রেগুলেশন ফলো করতে হয়, সেই ফলো করে তারপরে আমাদের সেই মেশিনগুলো পরিচালনা করতে হয়। এগুলাকে মূলত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বলা হয়, বা একটা নির্দিষ্ট গাইডলাইন থাকে, সেই গাইডলাইনগুলো আমরা ফলো করি। এই ক্ষেত্রে আমরা মূলত যেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরগুলো ফলো করি, সেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরগুলো ফলো করার বিশেষ কিছু কারণ থাকে। যেমন একটা মেশিন যখন আপনি পরিচালনা করবেন, সেই মেশিনটা পরিচালনার জন্য, মেশিনটা পরিচালনার আগে, মেশিন পরিচালিত হওয়ার সময়, মেশিনটা বন্ধ করার সময় কোন ধরনের গাইডলাইনগুলো আপনি ফলো করবেন বা কোন ধরনের প্রসিডিউরগুলো আপনি ফলো করবেন, সেগুলা একটা নির্দিষ্টভাবে লিখে রাখা হয়, এবং সেই লিখিত রূপটা আমরা ফলো করে সেই মেশিনটা পরিচালনা করি। এই জন্য যেহেতু এইটা একটা নির্দিষ্ট এবং একটা স্ট্যান্ডার্ড মেনে তৈরি করা হয়, সেই ক্ষেত্রে এটাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বলা হয়। এক একটা বয়লারের ক্ষেত্রে একটা জেনারেটর, কম্প্রেসর বা চিলার যে কোনো মেশিন আপনি পরিচালনা করেন, ইভেন আপনি যদি একটা বয়লারের পাশাপাশি আপনি যদি মোবাইল চিন্তা করেন, বা আপনি যদি কম্পিউটার, ল্যাপটপ এগুলো চিন্তা করেন, বা একটা টিভি কথা চিন্তা করেন, এইগুলোও পরিচালনার জন্য একটা নির্দিষ্ট প্রসিডিউর দিয়ে দেয় তারা, বা সাথে একটা ম্যানুয়াল দিয়ে দেয়, যে এই ম্যানুয়ালটা দেখে আমরা ওই জিনিসটা বা ওই ডিভাইসটা পরিচালনা করতে পারি। যেমন একটা মোবাইল যখন আমরা কিনি, তখন মোবাইলের সাথে একটা ম্যানুয়াল দিয়ে দেওয়া হয়, ওই ম্যানুয়ালে লিখে দেওয়া হয় কোনটা পাওয়ার বাটন, পাওয়ার বাটনের কাজ কি, ওই মোবাইলটা কিভাবে রানিং করতে হবে, ব্যাটারিটা কিভাবে লাগাইতে হবে, ব্যাটারির ক্যাপাসিটি কত। এরপরে আমরা যখন টিভি কিনি, তখন এই টিভিগুলা কিভাবে রিমোটের মাধ্যমে কন্ট্রোলিং করব, যেগুলা ডিজিটাল ডিসপ্লে সিস্টেমের টিভি, সেগুলা কিভাবে অপারেট করব। এই যে গাইডলাইনগুলো থাকে, এই গাইডলাইনগুলো যদি আমরা সঠিকভাবে আমরা ফলো করি এবং সেই অনুযায়ী যদি ওই টিভি, মোবাইল, কম্পিউটার, বয়লার, সিলার, জেনারেটর এগুলা পরিচালনা করি, সেই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এখন এই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কি কি থাকতে পারে? ধরেন আপনি একটা বয়লার পরিচালনা করবেন, এই বয়লারটা পরিচালনা করার আগে বয়লারটাকে রানিং করার জন্য বিশেষ কিছু পদ্ধতি আপনাকে ফলো করতে হবে। যেমন আপনি বয়লারটার কাছে যাবেন, যাওয়ার পরে বয়লারটা দেখে আসবেন যে বয়লারে কোনো ধরনের আশেপাশে পানির উপস্থিতি দেখা যাচ্ছে কিনা, বয়লারের আশেপাশে কোনো ধরনের নয়েজ পাওয়া যাচ্ছে কিনা। যদি আলাদা আরো কিছু বয়লার থাকে, সেগুলোর কারণে এই বয়লারটার টেম্পারেচার বেশি হয়ে আছে কিনা, বা এর ভিতরে স্টিমের প্রেসার উঠে আছে কিনা, এয়ার ভেন্টটা খোলা আছে কিনা, ফুয়েল সিস্টেমগুলো ঠিক আছে কিনা। এই যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো আপনাকে প্রথমে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পরে সবকিছু যদি ঠিক থাকে, তারপরে আপনি বয়লারটা রানিং করবেন। রানিং করার পরে সেই বয়লারটা অপারেশন করবেন, এবং নির্দিষ্ট সময় পরে যখন বয়লারটা বন্ধ করার প্রয়োজন হবে তখন বন্ধ করবেন। তো আপনাকে যদি বলা হয়, বা বিভিন্ন জায়গাতেই যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন, তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে বয়লার কিভাবে অপারেশন করতে হয়, বয়লার কিভাবে রানিং করতে হয়, বয়লার কিভাবে বন্ধ করতে হয়। এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে করবেই। এর মধ্যে অন্যতম হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি আপনার বয়লারটা কিভাবে রানিং করেন, অথবা একটা বয়লার রানিং করার ক্ষেত্রে কি ধরনের প্রসিডিউর ফলো করা হয় সেগুলা বলেন, বা বয়লার রানিং করতে কি করতে হয় সেগুলো আমাকে একটু বুঝিয়ে বলেন। এই ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে এই যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী আপনাকে ধাপে ধাপে বলতে হবে। যদি আপনি সঠিকভাবে বলতে পারেন, তাহলে সেইখানে পাশ করার সম্ভাবনা বেশি হয়ে যাবে। আর যদি আপনি সঠিকভাবে বলতে না পারেন, না বলে আমি প্রথমে যেভাবে বললাম যে
আমি ভিজুয়ালি ইন্সপেকশন করে আসবো, তারপর এয়ার ভেন্ট খোলা আছে কিনা, প্রেসার ঠিক আছে কিনা, এই সবকিছু দেখে সবকিছু ঠিক থাকলে তারপরে আমি বয়লারটা রানিং করে দেবো। তো সবকিছু ঠিক থাকে যদি আপনি বলেন, তাহলে সবকিছুর মধ্যে কি কি আছে আপনাকে এই প্রশ্নটা করে বসবে। হয়তোবা আপনাকে করবে, অথবা বুঝবে যে আপনি সম্পূর্ণটা জানেন না জন্য আপনি সবকিছু ঠিক থাকার কথা বলেছেন। তো আপনাকে কি বলতে হবে, আপনাকে ধাপে ধাপে প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এই প্রত্যেকটা ধাপ বলতে হবে। যে আপনি বয়লারের কাছে যাবেন, বয়লারের কাছে গিয়ে বয়লারের আশেপাশে পানি জমাট বেঁধে আছে কিনা, বা পানির উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে কিনা, তারপরে কোনো অ্যাবনরমাল নয়েজ আছে কিনা, তারপরে বয়লারের রুমে কোনো সমস্যা আছে কিনা, যে সকল জায়গাতে কন্ট্রোল প্যানেল আছে, তারপরে যে সকল জায়গাতে অ্যাক্সেস করা প্রয়োজন হয় সে সকল জায়গাতে কোনো বাধা আছে কিনা, যেগুলো আমার এই কন্ট্রোল প্যানেলগুলো অ্যাক্সেস করতে সমস্যা করতে পারে। বা এমন অনেক জায়গাতেই হয়, বা অনেক বয়লার রুমেই হয় যে কাঠ, কয়লা, জুট এগুলো মূলত কন্ট্রোল প্যানেলের সামনে রেখে দেওয়া হয়, বা এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় যেগুলোর কারণে হ্যাজার্ড হইতে পারে, এবং এই হ্যাজার্ডের কারণে পরবর্তীতে দুর্ঘটনা ঘটতে পারে। তো এই হ্যাজার্ড গুলা সরিয়ে ফেলতে হবে। এই ধরনের একের পর এক ধাপে ধাপে আপনাকে বলতে হবে। অন্যথায় যদি প্রথমে যেভাবে বললাম যে সবকিছু দেখে এসে তারপরে বয়লারটা রানিং করব, তাহলে মূলত এই উত্তরটা সম্পূর্ণ হবে না। যেহেতু সম্পূর্ণ হবে না, সেই ক্ষেত্রে আপনাকে এইখান থেকে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকবে। সেজন্য অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফলো করে যেভাবে বয়লার পরিচালনা করতে হয় সেইভাবে বলতে হবে। যেমন এখানে কিছু কথা বলা আছে যে ভিজুয়াল ইন্সপেকশন করতে হবে, ওয়াটার লেভেল, ব্লো ডাউন, তারপরে এয়ার ভেন্ট খোলা আছে কিনা, তারপর ফুয়েল সিস্টেম ঠিক আছে কিনা, এরপরে ইগনিশন সিস্টেমের এই পাশে বলা আছে ফার্নেস, ইগনিশন, তারপর হচ্ছে যে গ্র্যাজুয়ালি ওয়ার্ম আপ করতে হবে, তারপরে ক্লোজ করতে হবে ভেন্ট যখন স্টিম প্রেসার উঠে যাবে। এইরকম ভাবে মূলত ধাপে ধাপে আপনাকে বলতে হবে। যখন আপনি বলতে পারবেন তখনই মূলত এখানে পাস করার সম্ভাবনা বেশি হয়ে যাবে। শুধুমাত্র যে আমাদের ইন্টারভিউ পাস করতে হবে সেটা বয়লার সার্টিফিকেট বা বয়লারের যেখানে আমরা চাকরির জন্য ইন্টারভিউ দেব সেইখানে না, আপনাকে মূলত একটা বয়লার পরিচালনার জন্য এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি সব সময় ফলো করতে হবে। এটা কেন ফলো করতে হবে, আপনি একটা বয়লার পরিচালনা করেছেন 5 বছর, 10 বছর, 20 বছর যাবত, কিন্তু এমন একটা বিষয় আপনি আজকে অপারেশন করতে গেছেন, যাওয়ার পরে ভুলে গেছেন, যার কারণে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়ে গেছে। কিন্তু আপনার যদি ওইখানে একটা এই ধরনের ধাপে ধাপে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর লেখা থাকে, বা আপনার গাইডলাইন গুলো যদি লেখা থাকে, আপনি দিনে একবার হইলেও ওইখানে তাকাবেন, মাসে একবার হইলেও ওইটা নিয়ে একটু স্টাডি করবেন, সেই ক্ষেত্রে এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো আপনার মাথায় গেঁথে থাকবে। আপনি কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন যখন, তখন এই বিষয়গুলো আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। কারণ কি, কারণ হচ্ছে আপনি যখন রেগুলার কাজ করবেন তখন আপনার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়ে যাবে, আর এই আত্মবিশ্বাসের কারণে আপনি ছোট ছোট বিষয়গুলোকে এড়িয়ে যেতে চাইবেন, যে আমি তো এই জিনিসটা জানি, এটা না করলেও হবে, কিংবা এই বিষয়টা একদিন যখন এড়িয়ে যাবেন তখন পরের দিনও এটা করতে আপনার আগ্রহ তৈরি হবে না। যখন আগ্রহ তৈরি হবে না তখন আপনি আস্তে আস্তে এই বিষয়গুলো ভুলে যাবেন। তো সেই জন্য একটা নির্দিষ্ট গাইডলাইন ফলো করে একটা বয়লারকে পরিচালনা করলে যেহেতু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা তৈরি হবে না, বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কমে যাবে, সেই ক্ষেত্রে আপনাকে একটা গাইডলাইন লিখে তারপরে আপনার দেয়ালে টাঙিয়ে রাখতে হবে, এবং সেই অনুযায়ী আপনার বয়লারটা পরিচালনা করতে হবে। এই ক্ষেত্রে দেখলাম যে আমাদের অপারেশনের ক্ষেত্রে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কমবে। শুধুমাত্র যে চাকরির ইন্টারভিউ বা সার্টিফিকেটের ইন্টারভিউ বা আপনার বয়লারটা পরিচালনার ক্ষেত্রে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কমবে এইরকমই না, এর পাশাপাশি আরো কিছু বিষয় আছে। যেমন বয়লার যখন ইন্সপেকশন করতে আসে তখন যদি ইন্সপেক্টর একটু ভালোভাবে দেখে বা তিনি যদি একটু ভালোভাবে গাইড করে, তাহলে মূলত আপনার বয়লার রুমে এইরকম একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আছে কিনা সেটা তারা জানতে চাইবে, এবং যদি থাকে তাহলে আপনার এখানে পরবর্তী বছর আপনার বয়লার পরিচালনার জন্য যে অনুমতি প্রয়োজন হয় সেই অনুমতি পেতে সহজ হবে। এর পাশাপাশি আমাদের বয়লার রুম, তারপর আমাদের ফ্যাক্টরি, ওভারঅল টোটাল ফ্যাক্টরি বিভিন্ন বায়াররা অডিট করে থাকে। সেটা বায়ারের অডিট হতে পারে, তারপরে আমাদের যে পরিবেশ অধিদপ্তর থেকে অডিট করে তারা হতে পারে, কলকারখানা বা যন্ত্রাংশ রিলেটেড যে অডিটগুলো হয় সেই অডিট হতে পারে। এরকম বিভিন্ন অডিটররা যখন আসে তখনও তারা এই অডিট করার সময় এসওপিটা দেখতে চায়, যে আপনাদের বয়লারের যে পরিচালনার জন্য এসওপি আছে এই এসওপিটা দেখান।
এইরকম শুধু বয়লার না, সিলার, জেনারেটর, কম্প্রেসার সবটার জন্যই এই এসওপি গুলো প্রয়োজন হয় এবং এগুলা মূলত কন্ট্রোল রুমে লাগিয়ে রাখতে হয়, বড় করে তৈরি করে তারপরে লাগিয়ে রাখতে হয়। চেকলিস্টের মতন একটার পর একটা করে লাগিয়ে মানে তৈরি করতে হয়, করার পরে লাগিয়ে রাখতে হয়। এখন আসি যে একটা বয়লার পরিচালনার জন্য মূলত এসওপির মধ্যে কি কি বিষয় রাখতে হয়। এইখানে যদি আমি শুধুমাত্র এসওপি নিয়ে ক্লাস করাই তাহলেই মূলত 1 থেকে 2 দিন লেগে যাবে। যেহেতু আজকের ক্লাসে আমরা এসওপি নিয়ে কথা বলবো, তারপরে আমাদের বয়লারের সেফটি বিষয়ে কিছু কথা বলবো, কেমিক্যাল নিয়ে কথা বলবো, সেই ক্ষেত্রে এই ক্লাসটা যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করব। যেহেতু সংক্ষেপে বলার চেষ্টা করতে হবে, সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র এখানে দেখিয়ে দেব। আর যদি আপনাদের শিখতে হয় তাহলে মূলত আরো ওয়াইডলি শেখার জন্য আপনাদেরকে গুগলের সাহায্য নিতে হবে, বিভিন্ন কোচিং এ যেতে হবে, বা যে কোনো ভাবে আপনাদেরকে আরো বিস্তারিত আকারে শিখতে হবে যদি আপনি একটা এসওপি তৈরি করতে চান। এজ এ বয়লার অপারেটর, হেল্পার, ইঞ্জিনিয়ার, ম্যানেজার প্রত্যেকেরই একটা এসওপি কিভাবে তৈরি করতে হয় সে সম্বন্ধে জ্ঞান রাখতে হবে। কেন? আপনি যদি এসওপি তৈরি করতে না জানেন তাহলে আপনি এটা মানতে পারবেন না। আপনি যদি মানতেই না পারেন তাহলে ওইখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা তৈরি হবে, বা যে সমস্যার কথা বললাম এতক্ষণ সেগুলো হওয়ার সম্ভাবনা তৈরি হবে। সেজন্য আপনাকে এই জিনিসগুলা জানতে হবে, জেনে তৈরি করতে পারতে হবে এবং সেগুলা মানার ক্ষমতা বা মানার যে অভ্যাস এগুলা নিজের মধ্যে নিয়ে আসতে হবে। অন্যথায় আপনি যদি সাধারণভাবে যে রকম বয়লার গুলা পরিচালনা করেন, বয়লারের জন্য মানে ডিউটির জন্য অফিসে যান, অফিসে যাওয়ার পরে বয়লারের সুইচ গুলা দেন বা যেভাবে আপনি পরিচালনা করেন, যদি এসওপি অনুযায়ী না করেন সেই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা যেমন থাকবে, তেমনি আপনি যদি একটা ভালো ফ্যাক্টরিতে, মাল্টিন্যাশনাল কোম্পানি বা যেগুলা মূলত এই ধরনের এসওপি ফলো করে তাদের সেই ফ্যাক্টরি গুলোতে যদি যান, সেখানে আপনি সহজেই মানিয়ে নিতে পারবেন না। যখন তাদের সাথে কথা বলবেন বা তারা যখন আপনাকে প্রশ্ন করবে তখন তাদের কথার সাথে যখন মিল হবে না, চাকরি পাওয়ার সম্ভাবনা যেমন কমবে তেমনি ওইখানে চাকরি করাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে, কারণ আপনি এরকম অভ্যাসে অভ্যস্ত না। ধরেন আপনাকে বলা হলো যে আপনি এখন থেকে এই গাইডলাইনের মধ্যে চলবেন, এর বাইরে আপনি যাবেন না। যেমন আপনাকে বয়লারটা পরিচালনা করার জন্য প্রথমে বয়লার রুমে যেতে হবে, চেক করে আসতে হবে, তারপরে এসে যদি দেখেন যে সব ঠিক আছে তারপরে আপনি পাওয়ার অন করবেন, পাওয়ার অন করার পরে আবার আপনি যাবেন গ্যাসের লাইনের কাছে, গ্যাসের লাইন অন করে দিয়ে আসবেন, এরকম ধাপে ধাপে লেখা থাকবে। তো যখন আপনাকে এরকম গাইডলাইন ফলো করতে বলা হবে তখন যদি আপনি অভ্যস্ত না থাকেন তখন বলবেন যে ধুর আমি কোথায় আসলাম, কি এক মহা বিপদে পড়লাম। আমি বয়লার রুমে যখন ঢুকবো তখনই গ্যাসের লাইন অন করে দিব, তখনই সবকিছু অন করে দিয়ে আসবো, এসে পাওয়ারটা অন করব, বয়লার চালু হয়ে যাবে। তা না, এখানে এসে দেখতেছি একবার চেক করে আসো, আবার পাওয়ার দাও, আবার যে ভালভ অন করে আসো, আবার দেখে আসো যে বয়লার রানিং হলো কিনা। এই যে এই প্রসিডিউর গুলো আপনার মানতে খুব কঠিন হয়ে যাবে যেহেতু আপনি অভ্যস্ত না। সেজন্য অবশ্যই আপনাকে একটা ছোট করে হলেও এসওপি তৈরি করতে হবে, করে সেটা প্রথমে ফলো করতে হবে, পরবর্তীতে আস্তে আস্তে বিস্তারিত ভাবে যেভাবে মূলত একটা স্ট্যান্ডার্ড এসওপি তৈরি করা হয় সেভাবে তৈরি করে নিতে হবে। এখন আসি একটা এসওপির মধ্যে কি কি থাকতে পারে। আমরা যখন বয়লারকে কোল্ড স্টার্ট আপ করি, একটা বয়লার বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে পরিচালনা করা হয়, সেই অনুযায়ী আমরা কোল্ড স্টার্ট আপ এবং হট স্টার্ট আপ এই দুই ভাবে বয়লারকে রানিং করি। কোল্ড স্টার্ট আপ কি? কোল্ড স্টার্ট আপ হলো একটা বয়লার একেবারে ঠান্ডা অবস্থায় আছে, সেই অবস্থায় আপনি বয়লারটাকে রানিং করবেন। আর আরেকটা অবস্থা হচ্ছে হট স্টার্ট আপ, মানে আপনার বয়লারটা চলতেছিল, এই মুহূর্তে বন্ধ আছে, কিছুক্ষণ পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবারও রানিং করে দিবেন। তো এটা হচ্ছে হট স্টার্ট আপ। আর আরেকটা হচ্ছে কোল্ড স্টার্ট আপ, যেটা দীর্ঘ সময় বন্ধ ছিল, হয়তোবা গতকাল আপনি বন্ধ করে রেখে চলে গেছেন, আজকে আবার সকালে এসেছেন, এসে ঠান্ডা অবস্থায় পাইছেন, এটাকে আপনি রানিং করবেন। অথবা 1 সপ্তাহ একটা বয়লার বন্ধ ছিল, সেই বয়লারটাকে আবারও রানিং করবেন। তো এই যে নির্দিষ্ট সময় পরে আপনি রানিং করতেছেন, এই জন্য আপনার রানিং প্রসেসটা ভিন্ন হবে। এই ক্ষেত্রে এসওপিটাও ভিন্নতা আসবে এসওপির ক্ষেত্রে। যেমন আপনি যদি 6 মাস 1 বছর একটা বয়লারকে বন্ধ রাখেন, সেই ক্ষেত্রে ওই বয়লারটা রানিং করার ক্ষেত্রে যেমন পরিবর্তন হবে কিছু নিয়ম। আপনি যদি আগের দিন বন্ধ করেন বা 1 সপ্তাহ আগে বন্ধ করেন, তারপরে যখন রানিং করতে যাবেন তখন আপনার এইটার ক্ষেত্রে কিছু ভিন্নতা আসবে। কারণ আপনি যখন লং টাইমের জন্য বন্ধ করবেন সেটা আপনি শুকিয়ে রাখবেন, অথবা মানে বয়লারটাকে ম্যানেজমেন্ট করবেন যেভাবে, অথবা কেমিক্যাল দিয়ে রাখবেন যেন বয়লারের ভিতরে
কোনো মরিচা না তৈরি হয় বা বয়লারের কোনো যন্ত্রাংশ সহজেই নষ্ট হওয়ার প্রবণতা না দেখা দেয়, যেই কারণগুলা বা যেই কাজগুলা করলে সেগুলো আপনি করে রেখে দিবেন। কিন্তু যদি আপনি আগের দিন বন্ধ করেন তাহলে তো এরকম কেমিক্যাল দিয়ে রাখবেন না। সেই ক্ষেত্রে যদি আমরা কোল্ড স্টার্ট আপ করি তাহলে আমাদের কি কি করতে হবে? মূলত প্রথমেই বললাম যে বয়লার একটা এসওপি কিভাবে তৈরি করতে হয়, এসওপির মধ্যে কি কি থাকে এগুলো যদি বলতে চাই তাহলে মূলত এসওপি দেখিয়ে দেওয়া বা এসওপি কিভাবে তৈরি করতে হয় এগুলা দেখিয়ে দিতেই, যদি আমি খুব ওয়াইডলি বলে 2 থেকে 3টা ক্লাস প্রয়োজন। আর যদি মিডিয়াম ভাবেও আপনাদেরকে দেখিয়ে দিই যে এই জিনিসগুলো রাখতে হয় তাহলেও টোটাল একটা ক্লাস লাগবে শুধুমাত্র এই এসওপি তৈরি করার জন্য। আপনারা যারা আমাদের 1 মাসের ক্লাসগুলো করেছেন, এখানে অনেকেই স্টুডেন্ট আছেন, তারা মূলত জানেন যে আমাদের এসওপি নিয়েই মূলত একটা ক্লাস হয়, 1 ঘন্টার একটা ক্লাস হয় শুধুমাত্র এসওপি নিয়ে। তো সেই ক্ষেত্রে যেই কাজগুলো মূলত করতেই হবে সেগুলো এখানে বলে দিচ্ছি। যে ভিজুয়াল ইন্সপেকশন, আপনাকে মূলত একটা বয়লার রানিং করার ক্ষেত্রে যখন আপনার বয়লারটা ঠান্ডা অবস্থায় থাকবে তারপরে যখন রানিং করতে যাবেন তখন আপনার বয়লারটা ভিজুয়ালি ইন্সপেকশন করতে হবে। যে বয়লারের কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে বয়লারের যে সকল জায়গাতে লিকেজ করার সম্ভাবনা আছে, যে সকল ইনসুলেশনের পাশ দিয়ে লিকেজ হওয়ার সম্ভাবনা আছে, যেমন বয়লারের নিচে ব্লো ডাউন ভালভ থাকে, সেই ব্লো ডাউন ভালভের গ্যাসকেট লিকেজ হতে পারে, কারণ বয়লারটা গরম ছিল তারপরে আবার ঠান্ডা হয়েছে, আবারও বয়লারটা গরম হয়েছে আবারও ঠান্ডা হয়েছে, এরকম কারণে অনেক সময় গ্যাসকেট গুলা লিকেজ করতে পারে। তো বয়লারের ব্লো ডাউনের ভালভ গুলা লিকেজ করতে পারে, বয়লারের হ্যান্ড হোল মাড হোল এই জায়গাগুলা লিকেজ করতে পারে, বয়লারের যে কোনো সমস্যার কারণে লিকেজ হতে পারে। তো এই জায়গাগুলোতে যেহেতু লিকেজ হইলে পানি বাইরে চলে আসবে, সেই ক্ষেত্রে আপনাকে ভিজুয়ালি ইন্সপেকশন করে আসতে হবে যে কোনো কারণে বয়লারের আশেপাশে পানি দেখা যাচ্ছে কিনা। এরপরে বয়লারের যে সকল ইয়াগুলো আছে, ফিড পাম্প গুলো আছে, বয়লারের যে কেমিক্যাল এরিয়া আছে সেই জায়গাগুলা মূলত ঠিক আছে কিনা। অনেক সময় এরকম হয় যে ফিড পাম্পের এরিয়াতে অনেক পরিমাণে পানি জমাট বেঁধে থাকে, কেমিক্যাল এরিয়াতে কোনো একটা কারণে দেখা যাচ্ছে কেমিক্যাল স্পিলিং হয়েছে বা কেমিক্যাল ছড়িয়ে ছিটিয়ে আছে, তো ওই অবস্থায় তো আপনি বয়লারটাকে রানিং করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে সেই জায়গাগুলো আপনাকে ইন্সপেকশন করে আসতে হবে। এরপরে আপনার বয়লারটা শুধুমাত্র ইন্সপেকশন করলে হবে না, আপনার বয়লারের যে ভালভগুলো আছে এগুলো অবশ্যই একটার পর একটা ধাপে ধাপে আসবে, শুধুমাত্র আমি বলার ক্ষেত্রে আর এইখানে যেহেতু স্বল্প সময়, এই স্বল্প সময়ে বোঝানোর ক্ষেত্রে বলতেছি। যে এরপরে আপনার যে কেমিক্যাল গুলা ডোজিং করা হয়, আমাদের বয়লারে বিভিন্ন কারণে কেমিক্যাল ব্যবহার করা হয়, তো সেই ক্ষেত্রে সেই কেমিক্যাল গুলা অ্যাভেলেবল আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। কেমিক্যাল যে ডোজিং পাম্পের মাধ্যমে করা হয় সেই ডোজিং পাম্প গুলাতে আপনার পাওয়ার অন করতে হবে। এরপরে আপনার যে বয়লারের ফিড পাম্প আছে, তারপরে ফিড ট্যাঙ্ক আছে, ডিয়ার ট্যাঙ্ক থাকতে পারে, সেই জায়গাগুলোতে আপনাদের যে ভালভগুলো আছে সেগুলা অন অফ আছে কিনা এই জায়গাগুলো আপনাদেরকে চেক করে অবশ্যই সেই পজিশনগুলো চেঞ্জ করতে হবে। যেমন আপনার ফিড ওয়াটার পাম্পের সামনে পিছনের যদি ভালভ বন্ধ থাকে সেই অবস্থায় যদি আপনি পাম্পটা রানিং করেন তাহলে আপনার পাম্পটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেন? আপনার যদি বয়লারটা এরকম হয় যে 5 টন 7 টন বয়লার, আমাদের যে সকল গার্মেন্টসে যে বয়লারগুলো হয় মূলত এই বয়লারগুলো এমন ভাবে প্রোগ্রামিং করা থাকে যে বয়লারে যদি পাওয়ার আসে তাৎক্ষণিকভাবে বয়লারের ফিড পাম্প রানিং হয়ে যাবে। এটা ম্যাক্সিমাম বয়লারের ক্ষেত্রেই ঘটে থাকে যে ওই পাম্পগুলোতে বা ওই বয়লারগুলোতে এমন ভাবে প্রোগ্রামিং করা থাকে যে বয়লার পাওয়ার পাবে মানে ফিড পাম্প রানিং হয়ে যাবে। তো এই অবস্থায় যদি আপনি আপনার ফিড পাম্পের সামনে পিছের ভালভগুলো বন্ধ রাখেন কোনো কারণে, ধরেন আপনি আগের দিন বয়লারটা বন্ধ করে রেখে গেছেন বা 1 সপ্তাহ আগে বয়লারটা বন্ধ করেছিলেন কিংবা আরেকজন অপারেটর বন্ধ করেছিল, ওই সময় ফিড পাম্পের ইনলেট আউটলেট ভালভ বা হচ্ছে যে ফিড ট্যাঙ্কের আউটলেট ভালভ এই জায়গাগুলো বন্ধ করে রেখেছিল, তো সেই সময় কি হবে আপনার ফিড পাম্পটাতে যেহেতু পানি আসতেছে না বা সামনে পিছের ভালভ বন্ধ আছে সেই ক্ষেত্রে ফিড পাম্পটা পুড়েও যেতে পারে। তাহলে কি একটা দুর্ঘটনা ঘটে গেল। এইরকম দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওই যে ওই ভালভগুলা এগুলা ওপেন করতে হবে। এরপরে আপনার বয়লারের যে ড্যাম্পার থাকে এই ড্যাম্পার গুলা অনেক সময় এরকম হয় যে একাধিক বয়লারের এক এক চিমনি থাকে, মানে একটা চিমনিতেই 2 বা 3টা বয়লার যুক্ত থাকে, তো ওই বয়লার গুলাতে আবার ড্যাম্পার থাকে, এই ড্যাম্পার গুলো ওপেন করে দিতে হবে। অন্যথায় আপনি যদি বয়লার রানিং করতে চান তাহলে আপনার বয়লারে যখন প্রি পার্সিং হবে ওই সময় বয়লারের যে বাতাসগুলা চিমনি দিয়ে বের হয়ে যাওয়ার কথা ছিল ওই সময় যেহেতু বের হতে পারবে না সেই ক্ষেত্রে সেই বাতাসগুলা ব্যাকে চলে আসবে।
এই ক্ষেত্রেও দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। তো এইভাবে একে একে মূলত আপনাকে সবগুলো চেক করতে হবে এবং সেগুলা ওপেন করার ব্যবস্থা করতে হবে। এরপরে আসি, আপনি বয়লারে পাওয়ার দিবেন। পাওয়ার দেওয়ার পরে কি করতে হবে, যখন আপনি পাওয়ার দিচ্ছেন তখন তো আপনি চেক করে নিয়ে পাওয়ার দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার বয়লারের পানি যদি প্রয়োজন হয় পানি অটোমেটিক ফিল আপ হবে। আর যদি এরকম হয় যে অটোমেটিক হচ্ছে না, আপনি ভালভটা ম্যানুয়ালি রেখেছেন, সেই ক্ষেত্রে বয়লারের মধ্যে পানি প্রবেশ করাতে হবে। এই ক্ষেত্রে আরো কিছু বিষয় আছে, আপনি বয়লারে পানি প্রবেশ করানোর আগে পিএইচ টেস্ট করবেন, টিডিএস টেস্ট করবেন এবং বয়লারটা রানিং হওয়ার পরে কিছুক্ষণ পরে আবারও পিএইচ টিডিএস টেস্ট করে নেবেন। এই ক্ষেত্রে বয়লারের পিএইচ টিডিএস এবং বয়লারের ফিড ওয়াটারের পিএইচ টিডিএস এগুলা টেস্ট করে নিতে হবে। অনেকেই এরকম চিন্তা ভাবনা করেন যে বয়লার তো পরিচালনা করার পরেও টেস্ট করা যায়, কিন্তু স্ট্যান্ডার্ড যে পদ্ধতি, এই পদ্ধতি অনুযায়ী আপনাকে বয়লার রানিং করার আগেই ফিড ওয়াটার এবং বয়লারের ভিতরের পিএইচ টিডিএস অ্যালকালিনিটি এগুলা টেস্ট করে নিতে হবে। এরপর আসি ব্লো ডাউন। আপনাকে মূলত বয়লার রানিং করার আগে, যখন বয়লারটা রানিং করবেন তার আগে কিছু পরিমাণ ব্লো ডাউন করে নিতে হবে। তাহলে কি হবে, বয়লারটা যেহেতু ঠান্ডা অবস্থায় ছিল এই ক্ষেত্রে স্লাশগুলা নিচের দিকে চলে এসেছে, যেহেতু নিচের দিকে চলে এসেছে ওই সময় যদি কিছুটা পরিমাণ ব্লো ডাউন করেন তাহলে নিচে জমে থাকা তলানিগুলা সামান্য পরিমাণ হইলেও বের হয়ে যাবে। এই ক্ষেত্রে এই তলানিগুলা বা এই স্লাশগুলা পরবর্তীতে যেহেতু স্কেল তৈরি করতে ভূমিকা রাখবে, সেই ক্ষেত্রে স্কেলের পরিমাণটা কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এজন্য চেষ্টা করতে হবে বয়লার যখন রানিং করব তার আগেই বয়লারটা ব্লো ডাউন করে নিব, যেন আমার বয়লারের ভিতর থেকে স্লাশগুলা বের হয়ে যেতে পারে। কারণ আমাদের বয়লার যখন ঠান্ডা অবস্থায় আছে তখন পানিগুলা উত্তপ্ত না থাকার কারণে একবারে স্থির অবস্থায় আছে, আর স্থির অবস্থায় থাকার কারণে সেই স্লাশগুলা নিচে একেবারে জমা হয়ে আছে। যখন ব্লো ডাউন করব তখন এগুলা বের হয়ে চলে আসবে। এরপরে আসি এয়ার ভেন্ট। বয়লার যখন আমরা রানিং করব তার আগে বয়লারের এয়ার ভেন্টগুলা খুলে দিব, যেন বয়লারে যখন স্টিম উৎপাদন শুরু হবে সেই স্টিম উৎপাদন শুরু হওয়ার পরে আমাদের যে স্যাচুরেটেড স্টিম বা স্টিমের সাথে পানি বের হয়ে যাওয়া বা একেবারে ভিজা স্টিম এগুলা বের হয়ে যেতে পারে। বয়লারের মধ্যে যদি কোনো ধরনের গ্যাস সৃষ্টি হয় এই গ্যাসগুলা বের হয়ে যেতে পারে। তো এই কারণগুলোতে মূলত আমরা বয়লারের এয়ার ভেন্টটা খুলে রাখবো। আরো বেশ কিছু কারণ আছে, সবকিছু মিলিয়ে আমাদের মূলত এয়ার ভেন্টটা খুলে রাখতে হবে যখন আমরা বয়লারটা রানিং করব। এছাড়াও আরো বিশেষ কিছু কারণ থাকে, যেমন অনেক সময় বয়লারে ওয়াটার হ্যামারিংও হতে পারে এই যদি বয়লারের এয়ার ভেন্ট না খোলা হয়, বা আরো বেশ কিছু কারণ আছে। তো মূলত আমাদের বয়লারের এয়ার ভেন্টটা খুলে দিতে হবে। এরপরে কি করতে হবে, আমাদের বয়লারের যে ফুয়েল সিস্টেম আছে এই ফুয়েল গুলো সঠিকভাবে আছে কিনা। এখন এই ক্ষেত্রে যদি ডিজেল চালিত বয়লার হয়, ডিজেল ট্যাঙ্কের মধ্যে ডিজেলের পরিমাণ ঠিক আছে কিনা। এখন এরকম হলো যে আপনি বয়লারের ডিজেল ট্যাঙ্কটা চেক করে আসেন নাই, না করে এসে বয়লারটা চালু করে দিয়েছেন, 10 মিনিট 15 মিনিট চলার পরে দেখা গেল যে বয়লারটা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে, আপনি যে দেখলেন যে ডিজেল নাই। এরপরে আপনি আপনার অফিসে জানাবেন ডিজেল আসবে, তারপরে রানিং করবেন, অথচ আপনার প্রোডাকশন ফ্লোর অলরেডি সবকিছু রানিং করে দিয়েছে। তো এই ক্ষেত্রে একটা ব্রেকডাউন সম্মুখীন হতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আগেই ফুয়েলটা ভেরিফিকেশন করে নিতে হবে যে আপনার ডিজেল গুলো আছে কিনা, তারপরে আপনার গ্যাসের প্রেসার আছে কিনা। যদি সলিড ফুয়েল বয়লার হয় সেই ক্ষেত্রে কাঠ কয়লা এগুলো আছে কিনা, তুষ জুট এগুলার পর্যাপ্ততা আছে কিনা, এগুলা মূলত আপনাকে চেক করে নিতে হবে। এবং যদি সবকিছু ঠিক থাকে, আপনার যদি গ্যাসের প্রেসার ঠিক থাকে, তেলের পরিমাণ ঠিক থাকে, তাহলে মূলত এই লাইনগুলা খুলে দিতে হবে। কারণ আপনি যে আপনার বয়লারটা পরিচালনা করবেন এই ক্ষেত্রে আপনার যদি এই লাইনগুলা বা ভালভগুলো ওপেন না করে দেন তাহলে তো বয়লারটা রানিং হবে না, কারণ ফুয়েলের পর্যাপ্ততা থাকবে না। এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, আপনার বয়লারটা রানিং করার কতক্ষণ আগে ফুয়েলের যে এই ভালভগুলা বা এই লাইনগুলা ওপেন করবেন। এগুলা মূলত দুই সময় করা যায়, একটা হচ্ছে পিপারজিং হওয়ার আগে আর একটা হচ্ছে পিপারজিং হওয়ার পরে। পিপারজিং হওয়ার আগে যদি করেন সেই ক্ষেত্রে আপনার বয়লারের মধ্যে যদি কোনো কারণে লিকেজ হওয়ার কারণে গ্যাসের ইয়াটা চলে যায়, গ্যাসের যদি হচ্ছে যে লিকেজ হয়ে চলে যায় বা তেল যদি কোনো কারণে ভিতরে চলে যায়, সেগুলা পিপারজিং এর মাধ্যমে বের হয়ে যাবে। আর যদি আপনি পিপারজিং হওয়ার পরে এগুলা খুলেন, বা আপনি যদি মনে করেন যে একবার পিপারজিং হয়েছে তারপরে মূলত এগুলা খুলে দিব, সেই ক্ষেত্রেও খুলে দিতে পারেন। এরপরে আসি সেফটি ডিভাইস চেক।
আপনার যে সকল সেফটি ডিভাইস আছে এই সেফটি ডিভাইসগুলো চেক করতে হবে। যেমন আপনার পানির লেভেলটা, আপনার পানির সেন্সর যেটা আছে ওয়াটার লেভেল কন্ট্রোলারের মাধ্যমে দেখা হয়, সেই সেন্সরটা আপনাকে চেক করে নিতে হবে যে পানির লেভেল গেজ গ্লাসে যতটুকু দেখা যাচ্ছে ততটুকু এই যে সেন্সর, এই সেন্সরেও দেখাচ্ছে কিনা। এরপরে গেজ গ্লাসটা টেস্ট করতে হবে। গেজ গ্লাস কিভাবে টেস্ট করতে হয় অনেকেই জানেন যে গেজ গ্লাসের 3টা কক থাকে, তার মধ্যে 2টা কক মানে 3টা ককই বিভিন্ন সময় খুলে দিতে হয়, খুলে দিয়ে বন্ধ করে তারপরে গেজ গ্লাসটা টেস্ট করতে হয়। এই ক্ষেত্রে গেজ গ্লাসটা টেস্ট করে নিতে হবে যে পানির লেভেলটা আসলেই ঠিক আছে কিনা। এরপরে আমাদের যে পানির আছে ফিড পাম্প আছে এটা চলতেছে কিনা, আর তারপরে আরো যে সকল বিষয়গুলো আছে যেমন আমাদের যে ইয়াগুলো আছে প্রেসার গেজ আছে, টেম্পারেচার গেজ আছে, এইগুলা ডায়াল গুলা মূলত নির্দিষ্ট জায়গায় আছে কিনা এগুলা চেক করে নিতে হবে। এইখানে যেমন দেখতে পাচ্ছেন যে প্রেসার গেজের ডায়ালটা নিচের দিকে আছে, তারপরে এখানে পানি টেস্ট করা হচ্ছে, তারপরে এই পাশে আগুনের ইয়াটা দেখানো হয়েছে। মূলত এইগুলো আমাদের প্রত্যেকটাই চেক করে নিতে হবে যে সবগুলা নির্দিষ্ট অবস্থানে আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি বয়লারটা পরিচালনা করার ক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে, এজন্য অবশ্যই এগুলা চেক করে নিতে হবে। আপনার বয়লারটা যখন প্রিপার্জিং হয়ে যাবে, আপনার বয়লারে যখন গ্যাসের লাইনটা চালু করে দিয়েছেন, আপনার বয়লারে যখন ফিড পাম্পটা ঠিক আছে, ইন্টারলক সিস্টেম সবকিছু ঠিক আছে, কোনো অ্যালার্ম নাই, তখন আপনি যদি বয়লারের অন করার যে সুইচ এই সুইচটা অন করে দেন, তো বয়লারের রানিং করার জন্য যে সুইচ ব্যবহার করা হয় এই সুইচটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার বয়লারে বেশ কিছু ঘটনা ঘটতে থাকবে। যেমন আপনার বয়লারটা মূলত রানিং হতে চাবে, এই রানিং হওয়ার ক্ষেত্রে প্রথমে প্রিপার্জিং হয়ে নেবে। আপনার বয়লারটা দুই ভাবে প্রোগ্রামিং করা থাকে যে বয়লার পাওয়ার পেলেই প্রিপার্জিং হবে, আরেকটা হচ্ছে আপনার বয়লারটা যখন রানিং এর জন্য সুইচ দিবেন তখন প্রথমে প্রিপার্জিং হবে, তারপরে রানিং এর প্রসিডিউর গুলো ঘটতে থাকবে। এই রকম কারণে আপনার বয়লারটা যখন রানিং এর সুইচ দিবেন তখনই প্রিপার্জিং হয়ে নেবে। হওয়ার পরে আপনার বয়লারে মূলত স্পার্কিং হবে। এই স্পার্কিং হওয়ার জন্য আপনার যে ব্যবহার করা হয়, ট্রান্সফরমার ব্যবহার করা হয়, তারপরে রড ব্যবহার করা হয়, তারপরে এটার সাথে ফটো সেল কানেক্টেড থাকে, যে ওইখানে প্রথমে স্পার্কিং হয়, স্পার্কিং এর পরে সামান্য পরিমাণে আগুন জ্বলে। এই আগুনটা যখন আমাদের যে থাকে লাইট ডিটেক্টিং সেন্সর বা যে সেন্সর থাকে, এই সেন্সরটা মূলত সেন্স করে যে ওইখানে আগুনটা জ্বলেছে কিনা। যখন প্রথমে আগুনটা জ্বলে উঠে তখন সামান্য পরিমাণ গ্যাস ভিতরে পৌঁছায়। এই সামান্য পরিমাণ গ্যাস ভিতরে পৌঁছানোর পরে ওইখানে আগুনটা ধরে যায়, এবং আগুন ধরার পরে যখন লাইট ডিটেক্টিং সেন্সর বা ফটো সেল বা ফটো সেন্সর এইটাকে সেন্স করে, তখন মূলত আমাদের যে প্রোগ্রামিং করা থাকে এই প্রোগ্রামিং অনুযায়ী আস্তে আস্তে আমাদের মেন ফায়ারে চলে যায়। এটা প্রথমে যে আগুনটা ধরে সেটাকে পাইলট ফায়ারিং বলে, তারপরে যে মেন ফায়ারিং হয় সেই মেন ফায়ারিংটাকে মূলত মেন ফায়ারিং বলে, বা আমাদের বয়লারটা লোডে যাওয়া বলে। তো এইভাবে মূলত বয়লারটা রানিং হবে। রানিং হওয়ার পরে বয়লারের ভিতরে যেহেতু আগুন ধরে গেছে, বয়লারের মধ্যে যেহেতু আগুন জ্বলতেছে এই মুহূর্তে, সেই ক্ষেত্রে বয়লারে এই যে আগুন জ্বলতেছে এই আগুনগুলা তাপমাত্রা তৈরি করবে, এবং তাপমাত্রা তৈরি করার কারণে বয়লারের পানিগুলো উত্তপ্ত হবে, এবং উত্তপ্ত হতে হতে আস্তে আস্তে বয়লারের মধ্যে স্টিম তৈরি হওয়া শুরু হবে। যখন স্টিম তৈরি হওয়া শুরু হচ্ছে তখন মূলত প্রথমে হাফ কেজি বা হচ্ছে যে এই পরিমাণ যখন প্রেসার তৈরি হয়ে যাবে তখন আমাদের এয়ার ভেন্ট গুলো বন্ধ করে দিতে হবে, কারণ এয়ার ভেন্ট দিয়ে তখন প্রচুর পরিমাণে স্টিম বের হতে থাকবে। এরপরে আমরা যেটা করব, প্রথমেই আমরা বয়লারটাকে হাই ফায়ার মোডে দিয়ে দিব না, বা একেবারে ফুল লোডে দিয়ে দিব না। কেন দিব না? যেহেতু আমাদের বয়লারটা ঠান্ডা অবস্থায় আছে, এইখানে অতিরিক্ত পরিমাণ তাপমাত্রা হঠাৎ করে যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে বয়লারের যে টিউব গুলা থাকে বা বয়লারের বিভিন্ন ধরনের মেটাল যেগুলা থাকে এইগুলা বাঁকা হয়ে যাওয়া বা সমস্যা হওয়ার সম্ভাবনা তৈরি হয়। সেজন্য বয়লারকে আস্তে আস্তে উত্তপ্ত করতে হবে। যেমন আপনার বয়লারটা যদি এইরকম ভাবে পরিচালনা করা যায় যে আপনি বয়লারটা প্রথমে 30% লোডে চালাবেন বা 25% লোডে চালাবেন, তখন এই লোড পর্যন্ত আপনি বয়লারটাকে রানিং করে রাখবেন বা লো ফায়ার মোডে রানিং রাখবেন। এরপরে যখন এই অবস্থায় দীর্ঘ সময় চলবে, বয়লারে স্টিম প্রেসার উঠে যাবে,
মূলত একটা ঠান্ডা বয়লারকে কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা সময় নিয়ে এটাকে প্রোডাকশনে নিতে হয়। আর যদি আপনার এরকম না মানা হয়, আপনার অফিস থেকে যদি বলে যে না এত সময় আমরা দিতে পারবো না, দ্রুত বয়লারকে রানিং করো, সেই ক্ষেত্রে আপনাকে তাদেরকে বুঝাইতে হবে যে একটা বয়লার ঠান্ডা অবস্থায় থাকা অবস্থায় আমরা যদি রানিং করি, এই বয়লারকে কমপক্ষে 2-4-5 ঘন্টা সময় দিতে হবে যেন বয়লারটা আস্তে আস্তে উত্তপ্ত হয় এবং আস্তে আস্তে উত্তপ্ত হয়ে বয়লারটা প্রোডাকশনে যেতে পারে। অন্যথায় হঠাৎ করে যদি বয়লারটাকে রানিং করার পরে উত্তপ্ত করতে থাকি এবং হঠাৎ করে যদি আমি 400, 500, 800, 1200 ডিগ্রি সেলসিয়াস দিতে থাকি, তাহলে এই বয়লারের টিউবগুলা, বয়লারের যে জয়েন্টগুলা থাকে, এই জয়েন্টগুলা ক্ষতিগ্রস্ত হতে পারে। সেজন্য আস্তে আস্তে এগুলাকে উত্তপ্ত করতে হবে এবং স্টিম উৎপাদনের জন্য এগুলাকে রেডি করতে হবে। এরপরে আসি, যখন আমরা এয়ার ভেন্টটা বন্ধ করে দিলাম, তারপরে আমাদের বয়লারে যে স্টিমটা তৈরি হচ্ছে, এই স্টিমটা বের হওয়ার জন্য আমাদের যে মেইন স্টিম স্টপ ভালভ এটা ওপেন করে দিব। বা অনেকে এরকম থাকে যে মেইন স্টিম স্টপ ভালভ সবসময় ওপেন থাকে, হেডার থেকে নিয়ন্ত্রণ করে, হেডারের যে ভালভ থাকে এই ভালভটা ওপেন বা ক্লোজ করে সেটাকে নিয়ন্ত্রণ করে, এভাবেও আপনি করতে পারেন। সেই ক্ষেত্রে মূলত হেডারের ভালভটা খুলে দিতে হবে। এরপরে আপনার বয়লারটা মূলত রানিং হয়ে গেছে। এখন আপনার বয়লারটাকে মূলত চেক করতে হবে বা সবসময় ইনস্পেকশনের মধ্যে রাখতে হবে। আজকে আপনারা মূলত এই মুহূর্তে জয়েন করেছেন 67 জন, তবে আপনাদের উপস্থিতি আরো বেশি হওয়ার কথা ছিল, কারণ আপনারা যতজন মূলত হচ্ছে যে করেছিলেন, রেজিস্ট্রেশন করেছিলেন, সেই অনুযায়ী আপনাদের ক্লাস নেওয়ার সিদ্ধান্ত ছিল যে আপনারা এতজন যেহেতু উপস্থিত আছেন বা আপনারা এতজন রেজিস্ট্রেশন করেছেন, এই ক্ষেত্রে আপনাদের সবারই উপস্থিতি আশা করেছিলাম। যদিও মূলত আমরা ওই যে গতকালকে বলেছিলাম যে আমরা আমাদের যে আগ্রহ এটাকে ধরে রাখতে পারি না, তো আগ্রহকে যদি ধরে না রাখতে পারা যায় তাহলে মূলত আমরা এই শিখার জায়গা থেকে পিছিয়ে পড়ব। এরকম হইলে সমস্যা। সেজন্য মূলত আপনাদেরকে এখানে যেহেতু রেজিস্ট্রেশন করেছেন, বিষয়টা একেবারে সিম্পল ভাবে শেখানো হচ্ছে, আবার এটা মূলত একেবারে ফ্রি। সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন মূলত যতটুকু সময় এখানে থাকেন একটু মনোযোগ সহিত শিখার এবং আগামী ক্লাসটাতেও জয়েন করার। কারণ এখানে যদি আপনি জয়েন করেন তাহলে মূলত আপনাদের কোনো লস হবে না, বা আপনি যদি 1 ঘন্টা এখানে সময় দেন তাহলে আপনাদের লস হবে না। আমার কম্পিউটারটা মূলত হ্যাং হয়ে গেছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারতেছি না, এখানে শুধু বাফারিং হচ্ছে। আচ্ছা, আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। প্রথমেই আসি আমাদের ফ্লেম এবং কম্বাশন, এইটা আমাদের চেক করতে হবে কন্টিনিউয়াসলি, এটাকে আমাদেরকে চেক করে রাখতে হবে। এই ক্ষেত্রে আমাদের, জি আমি বুঝতে পেরেছি যে শুনতে পাচ্ছেন, এই ফ্লেম এবং কম্বাশন সিস্টেমটা আমাদের সব সময় চেকিং এর মধ্যে রাখতে হবে। এই ক্ষেত্রে যেই কাজটা করে বা এইটা যে করে সেটা হচ্ছে ওই যে ফ্লেম মনিটরিং সেন্সর বা ফটো সেল বা লাইট ডিটেক্টিং সেন্সর যেটা আমি বললাম, ওইটা মূলত ম্যাক্সিমাম বয়লারের ক্ষেত্রে এই কাজটা করে থাকে যে বয়লারের মধ্যে আগুন জ্বলতেছে অথবা আগুন জ্বলতেছে না। কারণ আপনার বয়লারের মধ্যে যদি আগুন না জ্বলে, এই ক্ষেত্রে যদি আপনার বয়লারের যে সকল গ্যাসের ভালভ থাকে, তেলের ভালভ থাকে, এগুলা যদি রানিং থাকে, সেই ক্ষেত্রে বয়লারের ভেতরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো সেজন্য সার্বক্ষণিকভাবে আমাদের বয়লারের যে আছে আগুনটা আছে, এই আগুনটা জ্বলতেছে কিনা সেটা মনিটরিং এর মধ্যে রাখতে হয়। এই ক্ষেত্রে আপনি চেক করতে পারেন সেটা হচ্ছে লো ফায়ার মোডে চলতেছে নাকি হাই ফায়ার মোডে চলতেছে, এগুলো আপনাকে চেক করে রাখতে হবে। এরপরে আমাদের বয়লারের যে স্টিমের টেম্পারেচার এবং স্টিমের প্রেসার, এটাকে সার্বক্ষণিক মনিটরিং এর মধ্যে রাখতে হয়। কেন মনিটরিং এর মধ্যে রাখতে হবে?
যদি আমাদের বয়লারের প্রেসার এবং টেম্পারেচার অতিরিক্ত বেশি হয়ে যায় তাহলে আমাদের বয়লারটা বিস্ফোরণের মতন দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। এই যে বিস্ফোরণ হওয়ার মতন সম্ভাবনা হতে পারে, আর যদি বিস্ফোরণ হয়ে যায় তাহলে মূলত সেইখান থেকে আমাদের জানমাল এবং আমাদের যে ফ্যাক্টরি এই প্রত্যেকটা জিনিসেরই ক্ষতি হবে। যেমন আমাদের যারা অপারেটর থাকবে তারা মরে যাওয়ার বা তাদের জীবন নাশের মতন সম্ভাবনা তৈরি হবে। আমাদের যে সকল ফ্যাক্টরিতে এই ধরনের দুর্ঘটনা ঘটবে সেই সকল ফ্যাক্টরিতে বায়াররা মূলত তাদের যে চুক্তি থাকে সেই চুক্তিগুলো ক্যান্সেল করে দিবে। তো সবকিছু মিলিয়ে সবাই মূলত ক্ষতিগ্রস্ত হব। এবং যারা মূলত বয়লার অপারেটর না, যারা মূলত এখানের সাথে সরাসরি ইনভলভ না, তারাও এখান থেকে ক্ষতিগ্রস্ত হবে, কারণ তারা মূলত আশেপাশে আছে, যার কারণে এখান থেকে ক্ষতিগ্রস্ত হবে। যেমনটা আমরা মাল্টিফ্যাবস লিমিটেডে দেখেছিলাম যে সেখানে যে দুর্ঘটনা ঘটেছিল, ওইখানে দুর্ঘটনা, তারপরে গত কয়েকদিন আগে একটা ফ্যাক্টরিতে বয়লারের বিস্ফোরণের কারণে আগুন লেগে গেল। সব জায়গাগুলোতেই মূলত আশেপাশে থাকা মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো এই সবকিছু মিলিয়ে আমাদের বয়লারের টেম্পারেচার এবং প্রেসারটাকে সার্বক্ষণিক মনিটরিং এর মধ্যে রাখতে হবে। এরপরে যেটা করতে হবে, আমাদের ওয়াটার লেভেল, এই ওয়াটার লেভেল যদি কমে যায় বা বেশি হয়ে যায় তাহলে আমাদের বয়লারের জন্য এটা মারাত্মক ঝুঁকি তৈরি করবে। কিভাবে ঝুঁকি তৈরি করবে? আপনার বয়লারে ধরেন 60% পর্যন্ত পানি থাকার কথা, অথচ আপনার গেজ গ্লাসে পানির লেভেল তো দেখা যাচ্ছেই না, আপনার গেজ গ্লাসের অনেক নিচে চলে এসেছে পানির লেভেল। এই অবস্থায় আপনি যদি বয়লারকে রানিং করতে থাকেন বা বয়লারটা যদি রানিং থাকে তাহলে এই যে আগুনটা জ্বলতেছে এই আগুনের টেম্পারেচার গুলো যেহেতু পানির মধ্যে সঞ্চালিত হতে পারতেছে না, এই ক্ষেত্রে বয়লারটা বিস্ফোরণ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। যেমনটা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে প্রত্যেকটা পদার্থেরই নির্দিষ্ট টেম্পারেচার এবং প্রেসার ধারণ ক্ষমতা থাকে। যেহেতু এই ক্ষমতাটা আর এটার সাথে থাকবে না বা এই ক্ষমতা ওভার হয়ে যাবে, সেই ক্ষেত্রে এই বয়লারগুলো বিস্ফোরণ হওয়ার ঘটনা ঘটে যেতে পারে। সেজন্য পানির লেভেলটা আমাদের সার্বক্ষণিকভাবে মনিটরিং এর মধ্যে রাখতে হবে যে এই মুহূর্তে কতটুকু আছে। এরপরে ওয়াটার কোয়ালিটি, আমরা জানি বয়লারের জন্য পানি একটা গুরুত্বপূর্ণ উপাদান। এই পানির যদি আমাদের সঠিকভাবে ট্রিটমেন্ট না করে বয়লারের মধ্যে ব্যবহার করি তাহলে বয়লারের যেমন বাহ্যিক ক্ষতি হতে পারে, বয়লারের অভ্যন্তরীণ ক্ষতি হতে পারে, এবং এই পানির কারণে আমাদের যে প্রোডাকশনে স্টিম ব্যবহার করি এই স্টিম ব্যবহার করার ফলে প্রোডাকশনেও ক্ষতি হতে পারে। যেমন আমাদের বয়লারের যে টিউব থাকে, বয়লারের যে বডি থাকে, এই জায়গাগুলোতে মূলত লিকেজ হওয়ার কারণে বয়লারের বডিগুলো লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে, বয়লারের টিউব লিকেজ হয়ে যেতে পারে। তারপরে আরো কি হতে পারে, বয়লারের মধ্যে অতিরিক্ত পরিমাণে স্লাজ তৈরি হতে পারে। স্লাজের কারণে বয়লারের এফিসিয়েন্সি কমে যাবে, বয়লারের স্লাজ তৈরি হইলে আবার স্কেল তৈরি হবে, যার কারণে বয়লারের এফিসিয়েন্সি আরো কমে যাবে। তো এইগুলো দেখলাম বয়লারের ভিতরে। এরপরে বয়লারের যদি স্টিমের কোয়ালিটি খারাপ হয় সেই ক্ষেত্রে আমাদের যে সকল ফ্যাক্টরিতে সাদা কাপড় তৈরি করা হয় বা রঙের মোল্ডিং করা হয়, মোল্ডিং এর জন্য ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের প্রসেসে ব্যবহার করা হয়, সেই জায়গাগুলোতে এই যে কোয়ালিটি ফুল স্টিম আমরা ব্যবহার করতে পারতেছি না, এর ফলে ওই সাদা কাপড়ের ডিসকালার হতে পারে, বা ওই যে মোল্ডিং তৈরি করা হচ্ছে বা মোল্ডিং কে কাজে লাগানো হচ্ছে বা প্রসেসে ব্যবহার করা হচ্ছে, সেই ক্ষেত্রেও সেগুলা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেজন্য আমাদের বয়লারে যে পানিগুলা ব্যবহার করব বা ফিড ওয়াটার ব্যবহার করব সেগুলো অবশ্যই কোয়ালিটি ফুল হতে হবে এবং ট্রিটমেন্ট কিন্তু হতে হবে। এই ক্ষেত্রে পিএইচ, টিডিএস, অ্যালকানিটি, ফসফেট, সিলিকা এগুলোর মানকে নিয়ন্ত্রণ করতে হবে। এরপরে আনইউজুয়াল নয়েজ, ভাইব্রেশন এগুলা কন্ট্রোল করতে হবে, যেন আমাদের বয়লারে দেখা গেল যে হঠাৎ করে আপনি শুনতে পাচ্ছেন যে অনেক পরিমাণ শব্দ হচ্ছে। তো এই শব্দটার উৎস কোথায়? এটা কি ব্লো ডাউনের কারণে হচ্ছে, এটা কি ব্লোয়ার ফ্যানের কারণে হচ্ছে, এটা কি বয়লারের ভিতরে হচ্ছে, বাহিরে হচ্ছে, কোথায় হচ্ছে? এটা আপনাকে দেখতে হবে এবং জানতে হবে। এবং অনেক সময় এরকম হয় বয়লারটা অনেক পরিমাণে ভাইব্রেশন করে। তো এই সমস্যাগুলো যদি হয় তাহলে অবশ্যই আপনাকে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে বয়লারকে সুরক্ষা প্রদান করতে হবে। অন্যথায় বয়লারের এই যে সুরক্ষা প্রদান করলেন না, এর ফলে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হওয়া লাগতে পারে। সেজন্য অবশ্যই সার্বক্ষণিকভাবে এই বিষয়গুলো মাথায় রাখতে হয়। এছাড়াও আরো বিভিন্ন বিষয় আমাদেরকে মনিটরিং করতে হয়, যেগুলো মূলত এখানে বলতে গেলে ক্লাসের টাইম ওভার হয়ে যাবে। আমরা এতক্ষণ বয়লার রানিং করা এবং অপারেশন দেখলাম। এই মুহূর্তে দেখব বয়লারকে
যদি শাটডাউন করতে চাই তাহলে মূলত কিভাবে শাটডাউন করতে হবে এবং শাটডাউন কি কি কারণে করা হয়। শাটডাউন মূলত দুই ভাবে করা হয়, একটা হচ্ছে নরমাল শাটডাউন, একটা হচ্ছে ইমার্জেন্সি শাটডাউন। নরমাল শাটডাউনের মধ্যে আছে, ধরেন আপনি আপনার বয়লারটাকে বন্ধ করবেন, এই ক্ষেত্রে আপনার অবশ্যই আপনার ইঞ্জিনিয়ার, ম্যানেজার বা যে বস আছে তার অনুমতি লাগবে। অন্যথায় আপনি যদি রেগুলারই বন্ধ করেন, যেমন আপনার প্রত্যেক দিনই সকাল 8টায় চালু হয় বয়লার আর রাত 8টায় বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে তো আর কারো অনুমতির প্রয়োজন হচ্ছে না। কিন্তু যদি কোনো কারণে বন্ধ করার প্রয়োজন হয় বা শাটডাউন করার প্রয়োজন হয়, তাহলে সেটা ইঞ্জিনিয়ারের, ম্যানেজারের, বসের আগে অনুমতি নিয়ে রাখতে হবে। নেওয়ার পরে তারপরে আপনি যখন বয়লারের শাটডাউন করতে চাবেন, তখন আপনার বয়লারের যে ফ্লেম আছে এই ফ্লেমটাকে হাই ফ্লেম থেকে লো ফ্লেমে নিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সুইচের মাধ্যমে বা যে উপায়ে আপনি হাই ফায়ার থেকে লো ফায়ারে নিতে পারবেন সেই মাধ্যমটা ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে আগে আপনার লোড রিডিউস করতে হবে, সেজন্য আপনার যে প্রোডাকশন আছে সেই প্রোডাকশন সেকশনে কথা বলতে হবে, তাদের প্রোডাকশন গুলোর চাহিদা কমাইতে হবে, এইগুলা করতে পারেন। তবে মূলত আপনি যদি একটা বয়লারকে বন্ধ করেন তাহলে এই যে হাই ফায়ার থেকে লো ফায়ার মোড এই মোডে নিয়ে আসলেই হয়ে যাবে। কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে, সেই জন্য এগুলা ব্যবহার করতে পারেন যে আপনার যে প্রোডাকশন বা আপনার যে লোড, এই লোডটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। আপনার প্রোডাকশন সেকশনে বলতে হবে যে আমরা এই মুহূর্তে বয়লার বন্ধ করব, আপনারা মূলত এই মুহূর্তে আপনাদের মেশিনগুলো বন্ধ করে দেন। ওইভাবে মূলত প্রোডাকশনের সাথে কথা বলে লোড রিডিউস করতে হবে। এরপরে আপনার বয়লারটা লো ফায়ার মোডে যখন চলে আসবে, তারপরে আপনার বয়লারটাকে একেবারে বন্ধ করে দিতে হবে। বন্ধ করার পরে আপনার বেশ কিছু কাজ আছে, যেমন আপনি বয়লারটা বন্ধ করার পরে যদি স্বল্প সময়ের জন্য বন্ধ করেন বা যদি এরকম হয় যে 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টার জন্য বন্ধ করবেন, সেই ক্ষেত্রে আপনার স্টিম স্টপ ভালভগুলো বন্ধ করে রাখতে হবে। এরপরে আপনার বয়লারের যে ফিড পাম্প আছে এই ফিড পাম্প গুলাকে আপনি কখনোই বন্ধ করে দিবেন না, কারণ যখন আপনার বয়লারের মধ্যে স্টিমের প্রেসার কমে যাবে তখন মূলত এই ফিড পাম্প গুলো রানিং হবে এবং বয়লারের মধ্যে পানি উঠাবে। এরপরে আসি, বয়লারটা যদি লং টাইমের জন্য বন্ধ করেন সেই ক্ষেত্রে আপনার বয়লারটা আস্তে আস্তে ঠান্ডা করতে হবে। এই ক্ষেত্রে অনেক সময় হয় যে আমাদের বস, আমাদের যারা ম্যানেজার থাকে, আমাদের যারা হায়ার অথরিটি থাকে, তারা আমাদেরকে বলেন যে আমাদের তো বয়লারটা দ্রুত বন্ধ করতে হবে, দ্রুত বন্ধ করে মূলত আমাদের বয়লারে কাজ করতে হবে, কাজ করে আর বয়লারটা রানিং করতে হবে। সেই ক্ষেত্রে তুমি একটু যাও, গিয়ে দ্রুত বন্ধ করো, করে বয়লারটা ঠান্ডা করে ফেলো, দ্রুত পানি ভিতরে প্রবেশ করাও এবং বের করো, এভাবে মূলত বয়লারটাকে ঠান্ডা করো। আমাদের যত এভাবে বলুক, যত প্রেসার দিক, এইরকম কাজ করা যাবে না, কারণ আমরা যদি এইরকম অভ্যাসে অভ্যস্ত হই তাহলে মূলত আমাদের বয়লার গুলো ক্ষতিগ্রস্ত হবে। কারণ আপনি যদি একটা উত্তপ্ত পদার্থকে, সেটা বয়লার হতে পারে, জেনারেটর হতে পারে, লোহা হইতে পারে, সেইগুলোকে যদি আপনি উত্তপ্ত থেকে হঠাৎ করে ঠান্ডা করে ফেলেন, সেখানে থার্মাল শক তৈরি হয়। আর এই থার্মাল শকের কারণে সেই পদার্থটা, সেই মেটালটা বেঁকে যাওয়া বা কোনো কোনো ক্ষেত্রে বিস্ফোরণের মতন ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়। সেজন্য এগুলোকে আস্তে আস্তে ঠান্ডা করতে হবে এবং দীর্ঘ সময় ঠান্ডা করার পরে এটার যে স্টিম স্টপ ভালভ থাকবে বা যেগুলো থাকবে সেগুলোকে বন্ধ করে দিয়ে তারপরে আপনি লং টাইমের জন্য যে সকল প্রসিডিউর ফলো করতে হয় সেগুলো করবেন। আর যদি হঠাৎ করে বন্ধ করতে হয়, সেই ক্ষেত্রে ধরেন এমন একটা পরিস্থিতি এসেছে যে আপনার বয়লারটা এই মুহূর্তে বন্ধ করতেই হবে, কোনো দিকে তাকানো যাবে না, সেই ক্ষেত্রে ইমার্জেন্সি সুইচ প্রেস করে আপনার বয়লারটাকে বন্ধ করে দিতে হবে। এই ক্ষেত্রে আপনার বয়লারের বিভিন্ন সমস্যা থাকতে পারে, যেমন বয়লারে অতিরিক্ত প্রেসার তৈরি হয়ে গেছে, বয়লারে একেবারে টেম্পারেচার বেড়ে গেছে বা বয়লারের মধ্যে পানির লেভেল একেবারে কম, সেই সময়গুলোতে আপনাকে এই ধরনের ইমার্জেন্সি সুইচ চাপ দিয়ে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে তারপরে যে সকল ইমার্জেন্সি প্রসিডিউর ফলো করতে হয় সেগুলো আপনাকে করতে হবে। আমরা যখন একটা বয়লার পরিচালনা করি তখন আমাদের বেশ কিছু চেক লিস্ট পূরণ করতে হয় এবং আমাদের প্রত্যেকেরই বেশ কিছু সেইখানে আমাদের রেসপন্সিবিলিটিস থাকে, সেই রেসপন্সিবিলিটিস গুলা পালন করতে হয়। আমরা অনেকেই এরকম কথা শুনি, আমাদের পরিবারে হতে পারে, আমাদের স্কুল কলেজের হতে পারে বা ফ্যাক্টরিতে যেখানে চাকরি করি সেখানে হতে পারে,
যে তোমার কোনো দায়িত্ব জ্ঞান নাই বা দায়িত্ব বোধ নাই, এই ধরনের কথা আমরা অনেকেই অনেক সময় শুনে থাকি। তো এই যে দায়িত্ব বোধ বা দায়িত্ব জ্ঞান, এটা যদি আপনার ঠিকভাবে না জানা থাকে তাহলে এটা আপনি পালন করতে পারবেন না। আপনি একজন বয়লার অপারেটর, আপনার কি কি দায়িত্ব জ্ঞান থাকা প্রয়োজন বা আপনার কি কি দায়িত্ব থাকে একটা ফ্যাক্টরিতে, একজন বয়লার অপারেটরের মূলত একটা ফ্যাক্টরিতে কি কি দায়িত্ব থাকে, একজন ইঞ্জিনিয়ারের একটা ফ্যাক্টরিতে কি কি দায়িত্ব থাকে বা কি কি দায়িত্ব পালন করতে হয়, সেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে আপনি মূলত ওই ফ্যাক্টরিতে সঠিকভাবে কাজও করতে পারবেন না, আপনার নিজের যেমন গ্রোথ হবে না, আপনাকে দিয়ে ওই ফ্যাক্টরির তেমন কোনো উপকারও হবে না। যেমন ধরেন আপনি এজ এ ইঞ্জিনিয়ার, আপনার কাজ হচ্ছে বয়লার অপারেটর, বয়লার ইনচার্জ, বয়লারের সাথে আরো যারা সম্পৃক্ত আছে তাদেরকে পরিচালনা করা, আপনার যে ডিসিশনগুলো আছে এই ডিসিশনগুলো মেক করে তাদেরকে দিয়ে এই ডিসিশনগুলা সম্বন্ধে বোঝানো এবং কাজ করিয়ে নেওয়া, এরপরে মাসিক বা সাপ্তাহিক বা ডেইলি বা বাৎসরিক রিপোর্ট তৈরি করা, এরপরে ম্যানেজমেন্টের কাজ করা কিছু, তারপরে আপনার যদি কোনো সমস্যা তৈরি হয় সেই সমস্যাটা সমাধান করা, ট্রাবল শুটিং করা, এই কাজগুলো আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনার করতে হবে। এখন যদি আপনার এই দায়িত্ব জ্ঞান সম্বন্ধে ধারণা না থাকে তাহলে ওই ফ্যাক্টরিতে যদি কোনো সমস্যা হয় আপনি বলবেন এই তুমি গিয়ে এই কাজটা করে আসো, আপনার বয়লার অপারেটর আপনার হেল্পারকে গিয়ে বলবে যে তুমি এই কাজটা করো, অথচ সেই কাজটা আপনার অথবা আপনার বয়লার অপারেটরের করার কথা ছিল, কিন্তু আপনি চাপিয়ে দিচ্ছেন আরেকজনকে, আরেকজন চাপিয়ে দিচ্ছে আরেকজনকে, যার এই কাজটা করার কথা না সেই কাজটা করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলতেছে। তো যদি অ্যাক্সিডেন্ট নাও ঘটে হয়তোবা সেই যতটুকু হওয়ার কথা ছিল, যেই ধরনের হওয়ার কথা ছিল সেই অনুযায়ী হচ্ছে না, যার কারণে সেটার প্রোডাক্টিভিটি তৈরি হচ্ছে না। সেজন্য প্রত্যেকের রেসপন্সিবিলিটিস গুলা সম্বন্ধে ভালোভাবে ধারণা রাখতে হবে, এবং যদি আপনি এই ধারণাগুলো রাখতে পারেন, এইগুলা যদি আপনি বুঝতে পারেন বা জানতে পারেন, তাহলে মূলত আপনি একটা জায়গায় যেমন সেখানে সঠিকভাবে ফলাফল দেখাতে পারবেন, সঠিক আউটপুট দিতে পারবেন, তেমনি যেহেতু আপনার জানা আছে যে একজন ইঞ্জিনিয়ারের কি কি কাজ করতে হয়, সেই কাজগুলো যদি আপনার জানা না থাকে আপনার শিখার আগ্রহ তৈরি হবে, এবং সেই শিখার আগ্রহ থেকে আপনি শিখে আপনার ক্যারিয়ারটাকে গ্রোথ করতে পারবেন। অন্যথায় আপনার কাজ সম্বন্ধেও জানলেন না, দায়িত্ব সম্বন্ধেও জানলেন না, ফ্যাক্টরিতে গেলেন আসলেন, মাস শেষে বেতন নিলেন, বেতন শেষ, আপনার দিন শেষ, এভাবেই চলতে থাকবে, বছরের পর বছর চলে যাবে, আপনার ক্যারিয়ারটা যেই পরিমাণ গ্রোথ হওয়ার কথা ছিল সেই পরিমাণ গ্রোথ হবে না। সেজন্য অবশ্যই দায়িত্ববোধ সম্বন্ধে জানতে হবে। এর মধ্যে আমাদের যে সকল রেসপন্সিবিলিটিস গুলো আছে একজন বয়লার অপারেটরের বা বয়লারের সাথে যারা সম্পৃক্ত থাকে, হেল্পার, অপারেটর, ইনচার্জ বা যারা থাকে, তাদের মূলত বয়লারের লগবুক রেকর্ড রাখতে হয়, যে বয়লারে কতটুকু প্রেসার তৈরি হচ্ছে, কতটুকু টেম্পারেচার তৈরি হচ্ছে, সেফটি ভালভ 1 মাস পর পরে টেস্ট করা হচ্ছে কিনা, বয়লারের কতটুকু পানি ব্যবহার হচ্ছে, স্টিম কতটুকু ব্যবহার হচ্ছে, এইগুলো মূলত লগবুকে লিখে রাখতে হয়। একটা লগবুকে কি কি তথ্য থাকতে, এগুলা মূলত আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলে জানতে পারবেন, অথবা যদি এগুলো সম্বন্ধে শিখতে চান তাহলে আমাদের যে লং টাইমের কোর্সটা আছে সেটাতে আপনারা যুক্ত হতে পারেন। সেই ক্ষেত্রে এগুলো মূলত একেবারে ডিটেইলড আকারে শিখতে পারবেন, যে লগবুক কিভাবে তৈরি করতে হয়, চেকলিস্ট কিভাবে তৈরি করতে হয়, তারপরে অন্যান্য যে সকল বিষয়গুলো বললাম এগুলাও অনেক ডিটেইলড ভাবে জানতে পারবেন। এরপর আসি ভিজুয়াল ইন্সপেকশন। আপনাকে কিছুক্ষণ পর পর বয়লারের আশেপাশে গিয়ে বয়লারের যে টোটাল স্টিম লাইন আছে সেগুলাকে মূলত চেক করে আসতে হবে। যেমন আপনার বয়লারের কাছে আপনি সারাদিনে একবারও যান নাই, কন্ট্রোল রুমে বসে থেকে আপনি বয়লারকে পরিচালনা করতেছেন, এরকম হওয়া যাবে না। আবার এরকম অনেক সময় হয় যে আপনি বয়লার রুমে গেছেন, যাওয়ার পরে দেখলেন যে বয়লার ঠিকভাবে চলতেছে, আপনি কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে দিয়ে একটা মুভি শেষ করে ফেলেছেন, এদিকে বয়লারের যে ফিড ট্যাঙ্ক আছে সেই ফিড ট্যাঙ্কের পানি জিরো হয়ে যাওয়ার কাছাকাছি চলে এসেছে, আপনার কোনো খেয়ালই নাই। এরকম করা যাবে না, কিছুক্ষণ পর পরই বয়লার রুমটা পর্যবেক্ষণ করতে হবে। হাউসকিপিং, এটা মূলত আপনার বয়লারটাকে ক্লিন রাখার জন্য, বয়লারের আশেপাশে বয়লার রুম ক্লিন রাখার জন্য যেই কাজগুলো করতে হয়, যেমন বয়লার রুমটাকে গুছিয়ে রাখা, বয়লার এরকম অনেক সময় হয় যে মেইনটেনেন্স করতে হবে, এই সময় হঠাৎ করে একটা ট্রাবল শুটিং করার প্রয়োজন, আপনি একটা রেঞ্জ খুঁজতেছেন, একটা ডালি খুঁজতেছেন, একটা হাতুর খুঁজতেছেন, এটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সব কোথায় রেখে দিয়েছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলা খুঁজে পাওয়া যাচ্ছে না। এজন্য হাউসকিপিং সম্বন্ধে আপনার জানতে হবে এবং হাউসকিপিংটা ভালোভাবে করতে হবে। এরপরে যখন
মেইনটেনেন্স করার প্রয়োজন হবে তাৎক্ষণিকভাবে মেইনটেনেন্স করে নিতে হবে। আর যদি চেকলিস্ট তৈরি করতে চাওয়া যায় তাহলে চেকলিস্টে যদি আপনি স্যাম্পল হিসেবে জানতে চান তাহলে গেজ গ্লাসের রিপোর্ট, তার মানে গেজ গ্লাসে কত প্রেসার থাকে, তারপরে হচ্ছে যে ওয়াটার লেভেল চেক করা হচ্ছে কিনা, সেফটি ভালভ চেক করা হচ্ছে কিনা, টেস্ট করা হচ্ছে কিনা, ফিড ওয়াটার পাম্প অপারেশন হচ্ছে কিনা, কোনটা অপারেট হচ্ছে 1 নম্বর না 2 নম্বর, ফুয়েল সিস্টেমের প্রেসার ঠিক আছে কিনা, ব্লো ডাউন করা হচ্ছে কিনা, এই বিষয়গুলো মূলত চেকলিস্টের মধ্যে রাখতে হয়। এবং এই অনুযায়ী প্রত্যেকটা জায়গায় যেমন ফিড ওয়াটার পাম্পের সাথে একটা চেকলিস্ট রাখতে হয় যে প্রত্যেকদিন এম্পিয়ার চেক করা হচ্ছে কিনা, আপনার বয়লারের সাথে একটা চেকলিস্ট রাখতে হয়, তারপরে আপনার যে সকল ভালভগুলো আছে এই ভালভগুলোর সাথে অনেক সময় চেকলিস্ট রাখা হয়, বা সেফটি ভালভের সাথে চেকলিস্ট রাখা হয় যে 1 মাস পর পর এটা টেস্ট করা হচ্ছে কিনা, যদি টেস্ট করা হয় তাহলে ওখানে টিক চিহ্ন দিয়ে দেওয়া হয়। এভাবে মূলত চেকলিস্ট তৈরি করে এই চেকলিস্টগুলো ব্যবহার করা হয়। আমাদের বয়লারে কিছুক্ষণ আগেই জানলাম যে যদি পানি ব্যবহার করতে হয় সেই পানিটা অবশ্যই মানসম্পন্ন হতে হবে, এবং মানসম্পন্ন পানি তখনই হবে যখন এটাকে ট্রিটমেন্ট করে বয়লারের জন্য উপযুক্ত তৈরি করব। এই ট্রিটমেন্ট করার জন্য বিভিন্ন প্রসেস ব্যবহার করা হয়, যেমন WTP ব্যবহার করা হয়, ইটিপি আরও প্ল্যান্ট ব্যবহার করা হয়, ডিএম প্ল্যান্ট ব্যবহার করা হয়। এইগুলা মূলত পানিকে ট্রিটমেন্ট করার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও কেমিক্যাল দ্বারা বেশ কিছু প্রক্রিয়ার মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়, যেমন ডোজিং পাম্প ব্যবহার করা হয়। ডোজিং পাম্পের মাধ্যমে কিছু কেমিক্যাল দেওয়া হয় ফিড ট্যাঙ্কের মধ্যে, সেই কেমিক্যাল দিয়েও ট্রিটমেন্ট করে নেওয়া হয়। এই ক্ষেত্রে যেগুলো প্রয়োজন হয় মূলত আমাদের বয়লারের এই যে ট্রিটমেন্ট করতেছি এই ট্রিটমেন্ট কেন করতে হচ্ছে, আমাদের বয়লারের পিএস এর লেভেল, টিডিএস এর লেভেল, অ্যালকানিটির লেভেল, ফসফেট, সিলিকা, তারপরে ক্লোরিন, তারপরে ক্লোরাইড, তারপরে সিলিকেট, এই যে কন্টেন্ট গুলা থাকে এই কন্টেন্ট গুলার লেভেল একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখতে হয়। যেমন পিএস এর রেঞ্জ যদি বেশি হয়ে যায় যেমন বয়লারের জন্য ক্ষতিকর, যদি পিএস এর রেঞ্জ কম হয়ে যায় তাহলেও বয়লারের জন্য এটি ক্ষতিকর। আবার টোটাল ডিজলভ সলিড যদি বেশি হয়ে যায় তাহলে যেমন ক্ষতিকর, টোটাল ডিজলভ সলিড যদি কম হয় সেই ক্ষেত্রে বয়লারের ইফিসিয়েন্সিতে প্রভাব পড়ে। অ্যালকানিটের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলেও ক্ষতি হয়, অ্যালকানিটের পরিমাণ যদি কম হয় তাহলেও ক্ষতি হয়। এই ক্ষেত্রে বয়লারের মান অনুযায়ী বা বয়লারের যে ক্যাপাসিটি এই ক্যাপাসিটি অনুযায়ী এই অ্যালকানিটি, পিএস লেভেল, টিডিএস এর লেভেল এগুলা কম বেশি হতে পারে। যেমন একটা বয়লার যদি হাই প্রেসার হয় সেই ক্ষেত্রে পিএস এর লেভেল যেমন হবে, বয়লারটা যদি লো প্রেসার হয় তাহলে পিএস এর লেভেল আরো কম বা বেশি হবে। আমরা মূলত বয়লারের যে সকল বইগুলো আছে সেই বইয়ে যদি দেখি তাহলে মূলত এরকম লেখা থাকে যে বয়লারের ফিড ওয়াটারের রেঞ্জ 7 থেকে 9, এবং যদি বয়লারের ইয়ার রেঞ্জ ব্লো ডাউন ওয়াটারের রেঞ্জ ধরি তাহলে সেই ক্ষেত্রে 9 থেকে 11 এই রেঞ্জের মধ্যে রাখা হয়। কিন্তু এইটা সব ক্ষেত্রে একই রকম না, বা এটা কোনো আইডিয়াল রেঞ্জ না, এক এক বয়লারের জন্য এক এক রকম হয়। এগুলা কেন হয় এটার বিস্তারিত ব্যাখ্যা আছে, তবে শুধুমাত্র এটা জেনে রাখেন যে এইটা সব বয়লারের ক্ষেত্রে এক না। আপনি যদি এই উত্তরটা ইন্টারভিউ বোর্ডে দেন যে বয়লারের পিএস এর লেভেল 9 থেকে 11 এর মধ্যে রাখতে হয়, তাহলে যদি ওই যে পরীক্ষা নিচ্ছে সে যদি এটার উত্তর সঠিক জানে তাহলে আপনার এই উত্তরটা ভুল হিসেবে ধরে নেবে, কারণ আপনি এটা কোনো আইডিয়াল রেঞ্জ না। যেহেতু আপনি বইয়ে পড়ে গেছেন সেই ক্ষেত্রে যদি এই উত্তরটা হুবহু দিয়ে দেন তাহলে এই উত্তরটা ভুল হিসেবেও বিবেচিত হতে পারে। তারপরে টিডিএস এর রেঞ্জ, আমরা বয়লারের বইয়ে বিভিন্ন বই আছে যেগুলো সেগুলোতে পড়েছে যে 1500 থেকে 3500 বা 1800 থেকে 2500 এরকম রেঞ্জ বলা হয়, কিন্তু এইটাও আইডিয়াল রেঞ্জ না। অ্যালকানিটের ক্ষেত্রেও সেম, ফসফেটের ক্ষেত্রেও সেম, বা অন্যান্য ক্ষেত্রেও সেম। এগুলা কোন বয়লারের ক্ষেত্রে কতটুকু হবে, কত রেঞ্জের মধ্যে রাখতে হয়, কতটুকু রাখলে কি পরিমাণ হয়। যেমন এই যে পিএইচ, এই পিএইচ এর রেঞ্জ যদি বেশি হয় তাহলে সেই পিএইচ এর লেভেলটা যদি বেশি হয় তাহলে পানিটা ক্ষারীয় হবে। আবার এই যে অ্যালকানিটি, এই অ্যালকানিটি মানেও ক্ষারত্ব। তাহলে আপনাকে জানতে হবে ক্ষারত্ব আর পানির ক্ষারকীয়তা এই দুইটার পার্থক্যটা কোথায়। যেহেতু অ্যালকানিটি মানে পানির ক্ষারত্ব কতটুকু আছে, আর এই যে পিএইচ এর লেভেল এটা দিয়ে প্রকাশ করতেছে পানিটা ক্ষারীয় নাকি অ্যাসিডিক। তো এইটা দিয়েও মূলত আপনার বয়লারের পানির ক্ষারকত্ব বা ক্ষরতা এটা নির্দেশ করতেছে। তাহলে এই দুইটা আলাদাভাবে টেস্ট করা হয় কেন, এগুলাও আপনাকে জানতে হবে। এগুলা জানার জন্য আপনারা আমাদের যে কোর্স আছে এই কোর্সে জয়েন করতে পারেন।
গুগলে সার্চ দিতে পারেন, বিটাকের কোর্স আছে, তারপরে হচ্ছে বুয়েটের কোর্স আছে, তারপরে হচ্ছে বুয়েটের কোর্স আছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন ওয়েবসাইটের কোর্স পাবেন, সেগুলা থেকেও জানতে পারবেন। তবে আপনাদের জানতে হবে, না জানলে মূলত এগুলা উত্তর দিতে গিয়ে আপনারা ভুলভাল বলে ফেললে সেই ক্ষেত্রে, যেহেতু সামনে বয়লারের পরীক্ষা হবে, সার্টিফিকেটের বা লাইসেন্সের যেটাই বলেন, সেই ক্ষেত্রে আপনাদের মূলত এগুলা যদি না জানেন, এখন থেকে যদি প্রস্তুতি নিয়ে রাখেন, তাহলে পাশ করার সম্ভাবনাটা অনেকাংশে কমে আসবে। কারণ আগামী যখন পরীক্ষা হবে তখন মূলত এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটা অনেক বেশি হবে। সেজন্য আপনারা এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখেন। আমাদের যে শেষ স্লাইড, এই স্লাইডে মূলত বয়লারের ফাউন্ডেশন এবং সেফটি সম্বন্ধে বলা আছে কিছু বিষয়, যে আপনাদের যদি সেফটি নিয়ে বয়লার পরিচালনা না করেন, সেফটি ভায়োলেশন হয়, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হবে। এই বিষয়গুলো আমরা আগামী কালকের ক্লাসে শিখবো, যে একটা বয়লার পরিচালনার জন্য কি কি সেফটি নিতে হয়, একটা বয়লার পরিচালনার ক্ষেত্রে সেফটি ভায়োলেন্স কেন হয়, এবং বয়লারের যদি সেফটি ভায়োলেন্স হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এবং যদি সেফটি ভায়োলেন্সের কারণে কোনো কারণে ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা মূলত কি করতে পারি, এই বিষয়গুলো আগামী ক্লাসে শিখে নেব। আমাদের আর সময় আছে 3 মিনিট। এই 3 মিনিটের মধ্যে যদি কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। একটা কোশ্চেন ছিল, অ্যালকালিটি এটা সারিয়ত মাত্রা কিরকম থাকে? আচ্ছা, এটা যেহেতু আইডিয়াল না, এক এক বয়লারের ক্ষেত্রে এক এক রকম থাকে, সেই ক্ষেত্রে মূলত এটার জন্য বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, আপনাকে যদি একটা রেঞ্জ বলে দিই, যেমন ধরেন এই যে এইখানে বললাম যে পিএস এর রেঞ্জ, পিএস এর রেঞ্জ যদি আপনি 7 থেকে 9 রাখেন, এইটা কেন রাখতেছেন এটার ব্যাখ্যা আগে জানতে হবে। ব্যাখ্যা ছাড়া শুধুমাত্র রেঞ্জটা জানলে আপনার এই উত্তরটা আপনি দেওয়ার পরে যদি আপনাকে জিজ্ঞাসা করে যে কেন রাখতে হবে, সেটা আপনি বলতে পারবেন না, না বলতে পারার কারণে থতমত খেয়ে যাবেন। এটার জন্য আপনি যদি আরো ভালো করে শিখতে চান, আমি গ্রুপে লিখে দেব কেন, ঠিক আছে? আমি একটু সময় নিয়ে গ্রুপে লিখে দিব, যেহেতু ক্লাসের সময় প্রায় শেষ এখানে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার, ওই বয়লারের একটা কথা বলছিল, ওটা কি দেওয়া হবে না গ্রুপে? বয়লারের একটা বই পিডিএফ? হ্যাঁ, পিডিএফ দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, আসাদুজ্জামান জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলছিলাম যে ফটোসেলের যে ব্যাপারটা, ফটোসেলের ওখানে কি শুধু ফটোসেলই ব্যবহার করে নাকি ওখানে আরো অন্য কিছু ইউজ করা যায়? এই জিনিসটা আমার জানা দরকার। বয়লারের জন্য মূলত সব বয়লারেই ম্যাক্সিমাম 99.9% বয়লারেই ফটোসেল ব্যবহার করা হয়। ওকে, ধন্যবাদ স্যার। আর কেউ কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ফটোসেল সেন্সর না ইউভি সেন্সর? আচ্ছা, এইটা মূলত ফটো সেন্সর বলা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফটো সেন্সর হিসেবে পরিচিত। এটা মূলত লাইট ডিটেক্টিং সেন্সর। আপনি যদি একেবারে ভালোভাবে জানতে চান তাহলে লাইট ডিটেক্টিং সেন্সর, এটা শুধুমাত্র আলোর উপস্থিতি শনাক্ত করে। আমাদের ক্লাসটা শেষ হওয়ার কারণে এখানেই শেষ করতেছি। আগামী ক্লাসে অবশ্যই আবারও ইনশাআল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম।